নমস্কার সবাইকে। তো আজকে একটা যে সিরিজটা আমি শুরু করেছিলাম সেটাই কন্টিনিউ করব। তো WCS এর গত 5 বছরের যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো প্রশ্নসহ উত্তর আমি করে দিচ্ছি, কিন্তু সেটা সাবজেক্ট ওয়াইজ করছি। তো অলরেডি আমি জিওগ্রাফি এবং পলিটিটা করে দিয়েছি লাস্ট 5 বছরের কোয়েশ্চেন উত্তরটা, তো সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা যারা ওটা দেখতে চাও দেখে নিতে পারো। আজকে যে সাবজেক্টটা করবো সেটা হচ্ছে ইকোনমি। ওকে, ইকোনমির উপর যে কোয়েশ্চেনগুলো 2020 থেকে 2016 অবধি এসছে সেগুলো প্রত্যেকটা আমি আলোচনা করব। আপাতত আমি এই লাস্ট 5 বছরে করার কথাই ভাবছি। সবগুলো সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট হয়ে গেলে এবং তোমাদের কীরকম রেসপন্স থাকে সেটার উপর দেখে আমি চেষ্টা করবো যে আরও পেছনের 2015, 2014, 2013 কোশ্চেনগুলো করা যায় কি না। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক। শুরু করা যাক 2020 থেকে 2016 অবধি ইকোনমির কোশ্চেনগুলো চলো দেখে নিই। তো প্রথমেই যেটা আসছি 2020-তে প্রথম কোয়েশ্চেন, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, এই অ্যান্সারটা হয়ে যাবে ইন্ডিয়া। ওকে, এটা 2020-তে এসেছিলো এবং ওই সময় এটা ইন্ডিয়া সব থেকে লার্জেস্ট প্রডিউসার ছিল। ওকে, ক্লিয়ার হলো। হোয়েন ইন্ডিয়ান রুপিস গেট ডিপ্রিসিয়েটেড, মানে ইউএস ডলারের সাপেক্ষে, ইট ইউজুয়ালি মার্কস আওয়ার, ডেপ্রিসিয়েশন মানে কি, ধরো আমাদের যে মানে টাকার ভ্যালুটাকে কমিয়ে দেওয়া। আমরা যখন টাকার ভ্যালুটা কমিয়ে দিই তার আমাদের উদ্দেশ্য একটাই থাকে যে আমাদের এক্সপোর্টটা যাতে বেড়ে যায়, কারণ এক্সপোর্ট করার ক্ষেত্রে এক্সপোর্ট করার জন্য যে জিনিসগুলো আছে সেগুলোর দাম কমে যাচ্ছে। এবং ধরো টাকার যখন অ্যান্সার তো এটা হবে, এক্সপোর্ট চিপার হয়ে যাবে, ইম্পোর্ট কস্টলিয়ার হয়ে যাবে। একটু বুঝে নাও, যখন টাকার ভ্যালু কমে যাচ্ছে তখন কী হবে, আমরা যে জিনিসগুলো রপ্তানি করছি সেই জিনিসগুলোর ভ্যালু কমে যাচ্ছে, কারণ বিদেশে ডলারের সাপেক্ষে আমাদের টাকার দাম কমে গেছে। তাহলে অন্যান্য দেশ খুব সহজে কম টাকাতে ওই জিনিসগুলো কিনতে পারবে, এর ফলে আমাদের এক্সপোর্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং ইম্পোর্টটা একটু কস্টলিয়ার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। এটা ইকোনমিটাকে রিবুস্ট করার জন্য করা হয় এবং এটা চায়না প্রায় করে থাকে এবং ইন্ডিয়াও এটা করেছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। ইকোনমিক রিফর্ম মেজার্স ইন ইন্ডিয়া ওয়াজ ফর্মালি ইন্ট্রোডিউসড ইন। তো ইকোনমিক রিফর্মস আমরা সবাই জানো যে এলপিজি রিফর্ম যেটা কথা বলা হচ্ছে, এলপিজি রিফর্ম সেটা 1991 সালে জুলাই মাসে হয়েছিল। নরসিমহা রাওয়ের প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন মনমোহন সিং। ওকে, তো এলপিজি রিফর্ম সম্বন্ধে ফুল ফর্মটা তোমরা আশা করি জানো। যারা জানো তারা কমেন্ট বক্সে জানাও যে এলপিজি রিফর্ম এর ফুল ফর্মটা কী এবং এটা সম্বন্ধে তোমরা কী জানো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। ডিমনিটাইজেশন অফ 500 and 1000 কারেন্সি নোটস ওয়াজ অ্যানাউন্সড অন। এটা 2016 সালে 8ই নভেম্বর অ্যানাউন্স করা হয়েছিল এবং এটা সবাই মনে আছে আশা করি, এবং অ্যাব্রাপ্টলি হয়েছিল এটা, খুব মানে কোনো সময় না দিয়ে, তাই আশা করি এটা সবাই মনে রেখেছে। 2016 সালের 8ই নভেম্বর। দ্য স্লোগান গরিবি হাটাও ইজ কয়েন্ড বাই, এই গরিবি হাটাও এটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল স্লোগান। তো এটা মেনলি বলা হয় যে এটা কয়েন্ড বাই ইন্দিরা গান্ধী, এটা পরে রাজীব গান্ধী দ্বারাও ইউজ করা হয়েছিল, কিন্তু এটা প্রথম কয়েন্ড করেছিলেন, মানে এটাকে প্রথম বানিয়েছিলেন এই স্লোগানটাকে ইন্দিরা গান্ধী, এবং সেটা 5th ফাইভ-ইয়ার প্ল্যানে 1971 সালে। ওকে, ক্লিয়ার হলো। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার পরীক্ষাতে আসে। ন্যাশনালাইজেশন অফ 14 কমার্শিয়াল ব্যাঙ্কস টুক প্লেস ইন 1969, এটা সবাই জানো আশা করি। 1969 সালে 14টা কমার্শিয়াল ব্যাঙ্কের ন্যাশনালাইজেশন হয়েছিল। এটা পরীক্ষায় প্রতিবারে আসে, বিশেষ করে ব্যাঙ্কিং পরীক্ষাতে, ব্যাঙ্কিং পরীক্ষার মেন্সের ক্ষেত্রে এই পরীক্ষাটা, তো এই কোয়েশ্চেনটা প্রায় আসে। নন পারফর্মিং অ্যাসেটস বা এনপিএ, যেটাকে আমরা এনপিএ বলি ব্যাঙ্কের ক্ষেত্রে, ইন দ্য ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাঙ্কস আর, যে লোনগুলো পেড করা হয় না সেগুলোকে এনপিএ বলে। লোনস দ্যাট আর নট রিপেড উইদিন স্টিপুলেটেড টাইম, সেগুলোকে এনপিএ বলে। খুব ইজি কোশ্চেন এগুলো। দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ পাবলিশড বাই ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা ইউনাইটেড নেশনসের একটা পার্ট। ওকে, ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটাই ছাড়ে। ওকে, চলো নেক্সট আসছি। এক সেকেন্ড, এটা একটু ইরেজ করে দিই। হ্যাঁ, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই দ্য ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি। কারণ ওই সময় অরুণ জেটলি, লেট অরুণ জেটলি বলা হবে কারণ তিনি এখন আর নেই। তো 2017 সালে এটা অ্যানাউন্স করা হয়েছিল জিএসটিটা, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো ওই সময় আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন তিনি ছিলেন অরুণ জেটলি। ওকে, তাই অ্যান্সারটা অরুণ জেটলি হয়ে যাবে। দ্য 100 রুপি কারেন্সি নোট ইন ইন্ডিয়া ইজ সাইন্ড বাই দ্য গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একদম সহজ কোশ্চেন। ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ সিঙ্গেল ডিজিট বাট গ্রেটার দ্যান জিরো। অলওয়েজ সিঙ্গেল ডিজিটেই থাকে কিন্তু জিরোর থেকে বেশি থাকে। ক্লিয়ার হলো। এটা খুব সহজ সহজ কোশ্চেন প্রিলিমসে আসে, তাই তোমরা সবগুলো পারবে, তাও দেখে নাও এবং অ্যান্সারগুলো বুঝে নাও যাতে তোমাদের এগুলো পড়তে সুবিধা হয় এবং কোনখান থেকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে সেটা বুঝতে পারো। দ্য কন্ট্রিবিউশন অফ সার্ভিস সেক্টর ইন ইন্ডিয়াস জিডিপি 60%। সব থেকে বেশি কন্ট্রিবিউশন কে করে? সার্ভিস সেক্টর করে। ওকে, তো এরপরে কোন সেক্টর করে সেটা কমেন্ট বক্সে জানাও। দ্য ফার্মার সুইসাইড ইন ইন্ডিয়া ইজ ভিউড অ্যাজ অ্যান আউটকাম অফ এগ্রিকালচার ডিস্ট্রেস। একদম এগ্রিকালচার ডিস্ট্রেসের জন্যই ফার্মার সুইসাইড হচ্ছে। হেড কাউন্ট রেশিও ইজ ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়া অ্যাজ এ মেজার অফ পোভার্টি। হেড কাউন্ট রেশিওটা কিন্তু জনসংখ্যার জন্য নয়, এটা পোভার্টির জন্য ইউজ করা হয়। ক্লিয়ার হলো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনগুলো আসছি। এক সেকেন্ড।
আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়া ইজ কনসার্নড উইথ বোথ অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর। তো দুটো সেক্টরকে মিলিয়ে আমাদের আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা রয়েছে। দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এই ডিফারেন্সটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস। তো বেসিক্যালি মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট এই দুটো টার্মটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্টের কথা যদি বলো, মার্কেট প্রাইস মানে ধরো একটা ফ্যাক্টরি তো একটা জিনিস তৈরি হয়, তো একটা ফ্যাক্টরিতে যে জিনিসটা তৈরি করছে যে প্রডিউসার বা ধরো যে মালিক, সেই মালিকের ওই জিনিসটা তৈরি করতে যতটা খরচা হচ্ছে সেটাকে ফ্যাক্টর কস্ট বলছে। এবার ওই ফ্যাক্টর কস্টের জিনিসটা তৈরি হয়ে যখন ওটা মার্কেটে আসছে তখন তাতে কিছু ইনডাইরেক্ট ট্যাক্সেস লাগছে, সেই ইনডাইরেক্ট ট্যাক্সেসটা ফ্যাক্টর কস্টের সঙ্গে অ্যাড হয়ে মার্কেট প্রাইসে আসছে। তাই একটা ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে অলওয়েজ ইনডাইরেক্ট ট্যাক্সেস। ওকে, এছাড়া সাবসিডিরও কিছু কনসেপ্ট আছে, সেটা নিয়ে এখন যাচ্ছি না, মোটামুটি আপাতত ইনডাইরেক্ট ট্যাক্স অবধি তোমরা জেনে রাখো। ক্লিয়ার হলো? ওকে, চলো নেক্সট এবার চলে আসি 2019-এ। 2019 এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। ইজ অফ ডুইং বিজনেসে 2019-এ ভারতের র্যাঙ্ক কত ছিল? 77। এখন র্যাঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, এখন র্যাঙ্কটা 63 হয়ে গেছে, তোমরা দেখে নিও। পিসিএস স্ট্যান্ডস ফর প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, সবাই জানো এটা, আশা করি যারা ব্যাঙ্কিং সেক্টর নিয়ে পড়ছো তারা তো নিশ্চয়ই জানবে যে এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট রিজিয়নাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম। তো RCEP-র কথা বলা হয়েছে, এটা ইট ইজ অ্যান ইকোনমিক কর্পোরেশন বাই চায়না লেড ফ্রি ট্রেড, একদম ঠিক। ইট ইজ এ কাউন্টার কোঅপারেশন ফর আমেরিকা লেড ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, এটাও একদম ঠিক। ইন দ্য কান্ট্রিজ ইনভলভ ইন দ্য কোঅপারেশন ইন্ডিয়া প্রফেশনালস উইল হ্যাভ জব মার্কেট, এটা ঠিক বলা যেতে পারে না, কারণ ডাইরেক্টলি এরকম কিছু হবে এটা কোনো বলা নেই। তাহলে প্রথম দুটো একদম ঠিক আছে, তাই অ্যান্সারটা হয়ে যাবে বোথ 1 and 2। ক্লিয়ার হলো? এটা একটু ভালো কোয়েশ্চেন, একটু দেখতে পারো তোমরা, তবে এটা একটু পড়লেই তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেনটা কী বলতে চাইছে। নীতি আয়োগ which of the following organizations released এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স, এটা নীতি আয়োগ প্রতি বছরই পেশ করে থাকে এবং এটা অ্যান্সারটা নীতি আয়োগ হয়ে যাবে। হোয়াট ইজ ECF? ECF হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। এটা ডিটেলসে জানতে গেলে তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, তবে এখন জাস্ট অ্যান্সারগুলো জেনে রাখো যে ECFটা হচ্ছে ইকোনমিক্যাল ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। ওকে, মোটামুটি এটা রিস্ক ম্যানেজমেন্টের সঙ্গে রিলেট করে, তবে ডিটেলসটা এখন বলছি না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। চলো নেক্সট আসছি 2018 সালে, কোশ্চেনগুলো কী কী আছে দেখে নিই। ফিসকাল ডেফিসিট কি? ফিসকাল ডেফিসিট হচ্ছে রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্টস, বাজেট ডেফিসিট প্লাস গভর্নার্স মার্কেট বরোয়িং অ্যান্ড লাইবিলিটিস, প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট, এই সবগুলোই হবে, সবগুলোই কারেক্ট অ্যান্সার। তো একটা ফিসকাল ডেফিসিটের কথা আমরা যখন বলবো, এই সবগুলোই যদি বলতে পারি তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অল অফ দ্য অ্যাবাভ। ওকে, তাহলে মানে আলটিমেট অ্যান্সারটা কিন্তু অল অফ দ্য হবে, সবগুলো মারা তো যাবে না, অ্যান্সারটা তোমাকে ডি দিতে হবে, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফলস আন্ডার নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। এক্সপেন্ডিচার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে খরচাগুলো হয় সেগুলো নন প্ল্যান এক্সপেন্ডিচার আন্ডারে পড়ে। ওকে, এটা মাথায় রাখবে, এটা ভালো কোয়েশ্চেন, এটা নতুন ধরনের কোয়েশ্চেন এবং এটা ভালো কোয়েশ্চেন। ইন্ডিয়া ইম্পোর্টস ম্যাক্সিমাম গোল্ড ফ্রম, ইন্ডিয়া সবথেকে বেশি গোল্ড ইম্পোর্ট করে সুইজারল্যান্ড থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্টের সময়? জিএনপির সময় কোনটা কনসিডার করা হয় না বা কনসিডার করার দরকার নেই, সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম অফ দ্য সিটিজেন্স। সেক্ষেত্রে কিন্তু জিএনপির দরকার, মানে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি কনসিডারিংয়ের সময় এইটা কিন্তু লাগে না, পার ক্যাপিটা ইনকাম অফ দ্য সিটিজেন্সটা লাগে না। তো জিডিপি আর জিএনপির মধ্যে ডিফারেন্সটা আশা করি সবাই জানো, যারা জানো তা কমেন্টে জানাও। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। একটা ডি এবং একটা এন, এইটুকুই ডিফারেন্স, এবং কী ডিফারেন্স সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। ওকে, দেখি তোমরা কতটা বলতে পারো। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই মিনস গ্রেটার কনজিউমার প্রোটেকশন, নিশ্চয়ই। ইজিলি অ্যাক্সেসড অ্যান্ড স্পেসিফাই গ্রিভেন্স রিড্রেসাল প্রোটেক্ট, একদম। এক্সপেন্ডেড এফোর্টস অন ফাইন্যান্সিয়াল লিটারেসি, একদম। এই সবগুলোই হবে অল অফ দ্য অ্যাবাভ। ওকে, ক্লিয়ার হলো? খুব ইজি কোশ্চেন এটা, এবং এগুলোই হচ্ছে আরবিআইয়ের কাজ। আরবিআই হচ্ছে এই কাজগুলোই করে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে এই কাজগুলোই করে, তাই ডাইরেক্টলি অল অফ দ্য অ্যাবাভ তুমি দিতে পারবে। দ্য সেকেন্ড মিটিং অফ দ্য গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ এমফাসাইজড অন ইরাডিকেশন অফ পোভার্টি এবং স্টেট ইউনিট শুড বি ফোকাস অন অল ডেভেলপমেন্ট এফোর্টস, এটা এও বি হবে। এটা অ্যাকচুয়ালি ইকোনমির কোশ্চেন নয়, এটা অ্যাকচুয়ালি তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কারণ এটা 2016 সময় এটা এসেছিল, তো এটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনই ধরতে পারো। গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ টেকেন প্লেস থ্রু ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সিকিউশন অফ IAAP হবে, ইন্টেন্স এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম। ওকে, এটা ভালো করে মাথায় রাখবে, ইন্টেন্স এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম। এটার মাধ্যমে কিন্তু গ্রিন রেভলিউশন এসেছিলো। আর গ্রিন রেভলিউশন কত সালে হয় জানাও? 1965 সালে। এবং এটার মানে এটা ফাদার অফ গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে মানে কাকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় সেটাও কমেন্ট বক্সে জানাও, কারা কারা বলতে পারো দেখি। তাও আমি বলে রাখছি যে এটা মানে আর সবথেকে বড়ো কথা, গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে সবথেকে যে ফসলটার উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল সেটাই হচ্ছিল হুইট বা গম। ওকে, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড ডিফেন্স এক্সপেন্ডিচার।
ডাজ নট, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে ডিফেন্স এক্সপেন্ডিচারকে ফেলা হয় না, ঠিক আছে, ওটা একটা আলাদা এক্সপেন্ডিচারের মধ্যে রাখা হয়, ওটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে রাখা হয় না। ওকে, চলো এবার 2017 কোশ্চেনগুলো দেখে নিই। ইন হুইচ, দেখো এই কোশ্চেনটা চলে এসছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ক্রপস উইটনেস দ্য ম্যাক্সিমাম রেট অফ ইনক্রিজ ইন প্রোডাকশন ডিউ টু গ্রিন রেভলিউশন। তো এটা MS স্বামীনাথন করেছিলেন, অলরেডি অ্যান্সারটা জেনে গেলে, এবং এটা অ্যান্সারটা হয়ে যাবে হুইট বা গম। ওকে, ক্লিয়ার হলো। দ্য সার্ভিস সেক্টর অফ দ্য ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান 50% অফ জিডিপি, এবং তোমাদেরকে বলে রাখবো 2021 এটা অলমোস্ট, 2020 বা 2021 এটা অলমোস্ট 63% চলে গেছে। কত পার্সেন্ট চলে গেছে? 63%। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা আসছি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার 1990। HDI প্রথম হয়েছিল 1990, এবং এটা কে করে? UNDP করে, এটা অলরেডি আগে জিজ্ঞাসা করা হয়েছে। দ্য সেকেন্ড 5-year প্ল্যান ওয়াজ বেসড অন দ্য মহলানবিস প্ল্যান, এবং এটাকে, এই প্ল্যানে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল হেভি ইন্ডাস্ট্রিজে। ওকে, সেকেন্ড 5-year প্ল্যানকে মহলানবিস প্ল্যান বলা হয়, এবং এই প্ল্যানে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল হেভি ইন্ডাস্ট্রিকে। ওকে, ক্লিয়ার হলো আশা করি। চলো নেক্সট কোশ্চেনে আসছি। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ইজ পাবলিশড বাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক দ্বারা পাবলিশ করা হয়ে থাকে, এবং এটা থেকে বোঝা যায় যে কোন দেশে ডেভেলপমেন্টের সিচুয়েশনটা কতটা, বা কোন দেশে কীভাবে কাজ চলছে। দ্য আনঅর্গানাইজ সেক্টর অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই মোর কারেন্সি ট্রানজ্যাকশন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মোর কারেন্সি ট্রানজ্যাকশন দ্বারাই কিন্তু আনঅর্গানাইজ সেক্টরটাকে মানে ক্যারেক্টারাইজ করা যেতে পারে যে কোনো দেশের ক্ষেত্রে। মোর দ্যান 50% অফ দ্য ওয়ার্কিং পপুলেশন অফ ইন্ডিয়া ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য প্রাইমারি সেক্টর। হ্যাঁ, এটা একটু বোঝার ব্যাপার আছে। তোমরা ভাববে যে আমাদের জিডিপিতে সবথেকে বেশি গুরুত্ব ফেলছে তো সার্ভিস সেক্টর, 60%-এর বেশি, এখন প্রায় 63% দেখতে পাচ্ছ। কিন্তু আমি এখন বলছি যে আমাদের দেশের 50%-এর বেশি মানুষ ডিপেন্ড করছে প্রাইমারি সেক্টরের উপর, মানে কি, যেটা এগ্রিকালচারাল সেক্টর। এটা কীভাবে হতে পারে? ধরো আমাদের দেশের সার্ভিস সেক্টর যেটা, সেটা জিডিপি সবথেকে বেশিতে কন্ট্রিবিউট করলেও আমাদের দেশের মেন যে অকুপেশান, আমাদের দেশের গ্রামের যে মানুষ, যে ম্যাক্সিমাম মানুষ তো এখনও আমাদের দেশে গ্রামে থাকে, তো সেই গ্রামের মানুষের এখনও অকুপেশান কিন্তু প্রাইমারি সেক্টরের উপরে ডিপেন্ড আছে, মানে এখনও তারা চাষবাসের সঙ্গেই জড়িত, এবং সেখান থেকেই তাদের রুজি রোজগারটা পায়। ওকে, এটা একটা খুবই ভালো কোশ্চেন, এবং এটা আশা করি তোমরা বুঝতে পারলে কী বলতে চাইছি। চলো নেক্সট কোশ্চেনে আসছি। দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার অফ দ্য গ্রস, আবার সেই কোশ্চেনটা, সরি এটা আলাদা কোশ্চেন। কন্ট্রিবিউটার অফ দ্য গ্রস ডোমেস্টিক সেভিংসের ক্ষেত্রে এটা হাউস হোল্ড সেক্টর হয়ে যাবে। ওকে, ইন ইন্ডিয়া নন এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ইজ লেভিড বাই দ্য সেন্টার অ্যান্ড শেয়ার উইথ দ্য স্টেটস। নন এগ্রিকালচার ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছে, এটা ইউনিয়ন লিস্টে রয়েছে। এটা সেন্টার ট্যাক্সটা লাগায়, কিন্তু দুটো শেয়ারের সঙ্গে, মানে স্টেটের সঙ্গে ওটা শেয়ার করে থাকে। ক্লিয়ার হলো। ইন ইন্ডিয়া রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই, ওয়েট, হ্যাঁ, ইন ইন্ডিয়া রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্বাভাবিক একদম। তাহলে যে রেটে ব্যাঙ্কগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে টাকা ধার নেয় সেটাকে রেপো রেট বলে, সবাই জানো সেটা আশা করি। এবং এটা একটা কোয়ান্টিটিভ টুল, এটা কোয়ালিটিভ টুল না কোয়ান্টিটিভ টুল জিজ্ঞাসা করলে অলওয়েজ বলবে এটা একটা কোয়ান্টিটিভ টুল রেপো রেটটা, এবং এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিসাইড করে। এখন মোটামুটি এটা 4% আশাপাশি আছে, তোমরা একটু গুগল করে দেখে নিও, তাহলে এক্স্যাক্ট ফিগারটা পেয়ে যাবে। ওকে, পরের কোশ্চেনে আসি। দ্য স্পেশাল ইকোনমিক জোনের কথা বলা হয়েছে। ওয়াজ পাসড বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন 2005 অ্যান্ড অ্যাক্ট কেম ইন্টু ফোর্স ইন 2006। এই একটা 2006 এসেছিলো। দ্য ইকোনমিক রিফর্মস, যেটা LPG রিফর্মসের কথা বলা আছে, সেটা 1991 এসেছিলো। কার প্রধানমন্ত্রীত্বে? নরসিমহা রাওয়ের, এবং কার ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? মনমোহন সিং। ওকে, আচ্ছা, আগমার্ক ইজ রিলেটেড টু, আগমার্ক মানে এগ্রিকালচারাল মার্কিং যেটাকে বলা হয়, এটা হচ্ছে এগ্রিকালচারাল গুডসের সঙ্গে জড়িয়ে আছে, এবং এটা নীতি আয়োগ এটা ডিসাইড করে। ওকে, আগমার্কের কথা বলা হচ্ছে এখানে। আশা করি তোমরা বুঝতে পারলে কী বলছি। তাহলে আগমার্ক এটা একটা ভালো কোশ্চেন, নতুন ধরনের কোশ্চেন, এবং এটা এগ্রিকালচার গুডসের সঙ্গে জড়িয়ে। দ্য অবজেক্টিভ অফ দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2004 ইজ টু রিডিউস দ্য রেভিনিউ ডেফিসিট, একদম ঠিক, টু রিডিউস দ্য ফিসকাল ডেফিসিট, একদম ঠিক, টু এনশিওর দ্যাট দ্য পাবলিক ডেট ডাজ নট এক্সিড 50% অফ দ্য জিডিপি ফ্রম দ্য ইয়ার 2011। তাহলে এই সবগুলোই হচ্ছে কার দায়িত্ব? ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্টের দায়িত্ব। তাই এই সবগুলোই হবে অ্যান্সার, তাই অ্যান্সারটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। ACBI was given statutory recognition in 1992 in the recommendation of the Narsimhan Committee. নারসিমা কমিটিতেই এই ACBIকে, মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটাকে স্ট্যাটুটরি রেকগনাইজেশন দেওয়া হয়েছিল 1992 সালে 12 এপ্রিল, এবং সেটা নারসিমা কমিটি এটা দিয়েছিল। ওকে, তা তোমরা দেখতে পাচ্ছ যে 90s খুব অনেক নতুন লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের জন্য আমাদের ইকোনমিটা অনেকটা এগিয়েছে, এবং অনেকটা বেটার জায়গায় পৌঁছেছে, এটা বলতে পারা যেতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনটা আসছি। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1935 সালে 1 এপ্রিল। ওকে, এবং 1935 সালে 1 এপ্রিল, এবং তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে এখন RBIর গভর্নর কে রয়েছেন, এখন সেটা কমেন্ট বক্সে জানাও। এবং আগে, এক সেকেন্ড, অ্যান্সারটা হবে 1935। ওকে, এবং এখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার সবাই জানো যে মুম্বাই রয়েছে, কিন্তু আগে, মানে যখন এটা তৈরি হয়েছিল, এটার হেডকোয়ার্টার কোথায় ছিল সেটা কমেন্ট বক্সে জানাও। ওকে,
চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। 2017 কোয়েশ্চেনগুলো কমপ্লিট, এবার আসি 2016তে। ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট অফ একটু কোয়েশ্চেনগুলো আমি তাড়াতাড়ি করছি কারণ যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি তোমরা খুব কম সময় সেটা রিভাইজ করে নিতে পারো। ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট অফ আইটিস অ্যান্ড বিপিও গিভস গ্রিউ আপ, এটা একদম কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, তাই এটা বলা যায় না ইকোনমিক্সের কোয়েশ্চেন। 14.8%, ওকে। হুইচ ইজ নট এ শর্ট টার্ম প্রায়োরিটিস অফ আরবিআই অ্যাজ পার অ্যানুয়াল রিপোর্ট, কোনটা শর্ট টার্ম প্রায়োরিটি নয়? এনসিওর ক্রেডিটস টু পিএসইউ, এটা শর্ট টার্ম প্রায়োরিটি নয়, 2014-15তে এটা বলা হয়েছে। হুইচ কান্ট্রি স্টুড সেকেন্ড ইন রেসপেক্ট অফ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফ্লো ইন ডিউরিং 2013-14, এটা মরিশাস, কিন্তু এটা 2013-14 ডেটা, এখনকার ডেটাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তোমরা ভালো করে ডেটাটা দেখে নিও, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। হুইচ সেক্টর ইজ এস্টিমেটেড হাইয়েস্ট উইথ রেসপেক্ট টু এফডিআই ডিউরিং 2014-15? 2014-15 এটা ম্যানুফ্যাকচারিং ছিল, সবই ডিপেন্ড করছে টাইমের উপর, এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, একটু দেখে নিও। দ্য গ্রস ফিসকাল ডেফিসিট 2014-15তে অ্যাজ পার্সেন্ট অফ জিডিপি অফ ইন্ডিয়া ওয়াজ, এর মধ্যে কোনোটাই ঠিক নয়, তো নান অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে। দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া হ্যাড ইন্ট্রোডিউস দ্য ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, ডিসেন্ট্রালাইজড প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু 7th প্ল্যানিংয়ে এসেছিলো রাজীব গান্ধীর সময়, ওকে। এটা 7th প্ল্যানিংয়ে ডিসেন্ট্রালাইজড প্ল্যানিংয়ের কথা বলা হয়েছিল এবং এটা রাজীব গান্ধীর সময় এসেছিলো। ক্লিয়ার হলো সবার? এটা ভালো কোয়েশ্চেন, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। ইন্ডিয়া টুক অ্যানুয়াল প্ল্যান্স ফর্ম, এটাকে অ্যানুয়াল প্ল্যান্স বা প্ল্যান হলিডেও বলা হয়, 1966 থেকে 1969। আমাদের দেশে যখন 3টে 5-year প্ল্যান কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা একটা প্ল্যান হলিডে বা অ্যানুয়াল প্ল্যান্স নেই, যেটা 1966 থেকে 1969 অবধি চলেছিল, ওকে। ডিউরিং ফার্স্ট 5-year প্ল্যান দ্য ন্যাশনাল ইনকাম ওয়াজ ইনক্রিজ বাই 18%, ন্যাশনাল ইনকাম অনেকটা বেড়ে গেছিলো, এটা খুব ভালো একটা বিষয় ছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন 1952, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এনডিসির কথা এখনও জিজ্ঞাসা করে হয়ে থাকে এবং এনডিসি 1952 সালে স্থাপন করা হয়েছিল। চলো নেক্সট আসছি, এক সেকেন্ড। হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? কর্পোরেশন ট্যাক্স, একদম কর্পোরেশন ট্যাক্স 7 শিডিউল এটা বলা রয়েছে যে কর্পোরেশন ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনের আন্ডারে পড়ে, তাই কোনো একদম ক্লিয়ার করে নাও, এটা কোনো ডাউট থাকবে না। তো এই ছিল মোটামুটি 2016 অবধি যত ধরনের ইকোনমিতে কোয়েশ্চেন এসছে প্রিলিমসে ডাব্লিউবিসিএসের, সেই সবগুলোর কোয়েশ্চেন সব অ্যান্সার তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এগুলো একটু দেখে নিও, রিভাইজ করে নিও, তাহলে তোমাদের এটা পরীক্ষায় যথেষ্ট কাজে লাগবে। আমি এই সিরিজটা কন্টিনিউ করবো, অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে সেগুলো দেখে নেবো, ওকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।